হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ এনসিএস। আজকে আমরা মোল কনসেপ্টের উপরে পড়াশোনা করব। অর্থাৎ এর আগের ভিডিওগুলিতে অর্থাৎ গ্যাসের আচরণ চ্যাপ্টারে যে থিওরিটিক্যাল পার্টগুলি পড়ছিলাম, সেখানে অ্যাভোগাড্রোর সূত্র পড়ার আগে আমরা একটা মোল কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম হালকা করে। সেখানে মোলার ভর, মোলার আয়তন, এই জিনিসগুলো আমরা জেনেছি। তো সেই মোল কনসেপ্টটি আর মোল আসলে কি, মোলার ভর, মোলার আয়তন, এই সকলগুলি জিনিস সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ খুবই ভালো করে ডিপলি পুরো বিষয়টিকে আমরা বুঝবো। কারণ এই মোল কনসেপ্টটি যদি আমাদের ক্লিয়ার না থাকে, এর পরবর্তী আমাদের যে চ্যাপ্টারগুলি রয়েছে, রাসায়নিক গণনা, এরপরে আরো নানা ধরনের চ্যাপ্টারগুলি রয়েছে যেগুলো তোমাদের রসায়ন বিদ্যার মধ্যে পড়ে, তো সেই জিনিসগুলো বুঝতে পারবো না। তো চলো মোল কনসেপ্ট শুরু করছি। খুব ভালো করে আমরা একদম বেসিক থেকে শুরু করবো। তো ভালো করে তোমরা মন দিয়ে শুনবে আমি কি বলছি। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমেই যেটি প্রশ্ন সেটি হচ্ছে মোল। এই যে মোল লিখেছি, এই মোলটি আসলে কি? তো মোল আসলে কিছুই নয়, মোল হচ্ছে একটা শব্দ যেটি একটি সংখ্যাকে নির্দেশ করে। অর্থাৎ আমরা ডজন শুনেছি, যেমন আমরা বলি 1 ডজন কলা। 1 ডজন কলা অর্থাৎ কি? 12টি কলা। তাহলে এখানে যে ডজন শব্দটি রয়েছে, সেই শব্দটি একটি সংখ্যাকে নির্দেশ করছে। কত সেই সংখ্যা? সেটি হচ্ছে 12। ঠিক তেমনি ডজনের মতো, যেমন আমি যদি বলি 1 ডজন কলা অর্থাৎ 12টি কলা, ঠিক আছে? সেরকম আমি যদি এখানে যে মোল শব্দটি রয়েছে, মোল, সো মোল শব্দ কত সংখ্যাকে রেফার করে? অর্থাৎ মোল মানে কি? মোল হচ্ছে একটা সংখ্যা যেটি হচ্ছে 6.022 into 10 to the power 23। 6.022 into 10 to the power 23 এত বড় হিউজ একটা সংখ্যাকে নির্দেশ করে একটা হচ্ছে মোল। অর্থাৎ আমি যদি বলি আমার কাছে 2 মোল কলা রয়েছে, অর্থাৎ 6.022 into 10 to the power 23 ইন্টু 2 ইন্টু 2 এতটি কলা রয়েছে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। আর এটা সাধারণত এত হিউজ সংখ্যা চোখেও দেখা যায় না, মানে আমরা সাধারণত দেখিও না। আমরা যেটা দেখি সাধারণত স্বল্প, যেমন কলার কথা উল্লেখ করছি, কোনো অল্প কয়েকটি কলা রয়েছে তখন ডজন হিসেবে বলছি। অর্থাৎ 1 ডজন অর্থাৎ যেমন 12টি, ঠিক তেমনই 1 মোল, 1 মোল অর্থাৎ এতটি। তাহলে এবার প্রশ্ন, এই মোল শব্দটি যেমন ডজন কথাটি আমরা কলার ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক তেমনি এই যে মোলটি রয়েছে, এই মোল শব্দটি আমরা কখন ব্যবহার করি, কিসের ক্ষেত্রে ব্যবহার করি? মোল একটি সংখ্যা, কিসের সংখ্যাকে নির্দেশ করে? সেটি হচ্ছে যে কোনো মৌলের পরমাণু বা অণু, পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যাকে নির্দেশ করার জন্য এই মোল শব্দটি ব্যবহার করা হয়। যেমন আমার কাছে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস রয়েছে, সেক্ষেত্রে সেই ধরো একটা পাত্র রয়েছে আমার কাছে এতটা, সেই পাত্রের মধ্যে কতগুলো অক্সিজেন গ্যাস রয়েছে সেটা, অর্থাৎ এটা একটি পাত্র, ধরো এখানে O2 গ্যাস রয়েছে, অর্থাৎ O2 গ্যাসের অনেক, O2 একটি অণু, অক্সিজেন শুধু হচ্ছে পরমাণু এবং O2 হচ্ছে অণু। তো এই পাত্রের মধ্যে অক্সিজেনের অনেকগুলো অণু রয়েছে। অক্সিজেন গ্যাস যখন বলছি তার মানে O2 অণু আকারে রয়েছে, মানে অনেক অণু রয়েছে অক্সিজেন গ্যাসের, অক্সিজেনের অনেক অণু রয়েছে। তো কতগুলি অণু রয়েছে সেই অণুর সংখ্যাকে আমরা যখনই বলবো সেটি মোল দিয়ে বলি। যেমন কলা আমরা বলছি 1 ডজন কলা, 2 ডজন কলা, ঠিক তেমনই যখন অণুর কথা বলবো যে এতখানি আমার কাছে অক্সিজেন রয়েছে, তো কতগুলি অক্সিজেন অণু রয়েছে বলবো 1 মোল অক্সিজেন রয়েছে, বা 1.5 মোল অক্সিজেন রয়েছে, বা 2 মোল অক্সিজেন অণু রয়েছে। তো 2 মোল অক্সিজেন গ্যাস রয়েছে যদি বলি, অর্থাৎ আমার কাছে সেই পরিমাণ গ্যাস রয়েছে যাতে 2 মোল অক্সিজেন অণু রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে এই মোল শব্দটি কখন ব্যবহার করব। মোল শব্দটি পরমাণুর সংখ্যাকে বা যে কোনো অণুর সংখ্যাকে, যেমন আমি যদি বলি 2 মোল কার্বন পরমাণু, অর্থাৎ 2 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি কার্বন পরমাণু। তাহলে এত বড় একটা হিউজ সংখ্যা। এবার আমার কাছে যদি এইটুকু গ্যাসও থাকে, তার মধ্যে অনেকগুলো অণু রয়েছে, যে কোনো একটা গ্যাস নিলাম, ধরো কার্বন ডাই অক্সাইড গ্যাস নিলাম, অর্থাৎ CO2 অণু। এবার এইটুকু যদি কার্বন ডাই অক্সাইড গ্যাসও নিই, এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো কার্বন ডাই অক্সাইডের অণু রয়েছে। তো সেটা তো আর শুধু সংখ্যায় লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো সেই বড় খাটনিটা যাতে না হয়, খুব সহজে যাতে আমরা ক্যালকুলেশন করতে পারি, সেই জন্য অনেকগুলি সংখ্যা না লিখে আমরা এই মোল শব্দটি ব্যবহার করি, ঠিক আছে? যেটি রেফার করে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের অণু অর্থাৎ এতটি কার্বন ডাই অক্সাইডের অণু। 1 মোল কার্বন পরমাণু বা 2 মোল কার্বন পরমাণু অর্থাৎ 2 ইন্টু এতটি কার্বন পরমাণু। তাহলে আমরা জানলাম যে মোল শব্দটি কোথায় ব্যবহার করা হয়, পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা নির্দেশ করতে। এবার এই মোল কনসেপ্টে আরো যত যেখানে আমরা আরো যত জায়গায় আমাদের এই মোল শব্দটি কাজে লাগে,
সেই সকল জিনিসগুলি আমাদের জানতে গেলে আমাদের বেশ কিছু বেসিক কয়েকটি জিনিস জানতে হবে, অর্থাৎ যেগুলো আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি সেই জিনিসগুলো আমরা আরো একবার রিভাইজ করে নিচ্ছি, ঠিক আছে? তো ভালো করে বলছি, তোমরা মন দিয়ে প্রথম প্রথম শুনতে থাকো, ঠিক আছে? চলো, তোমরা একটা কাজ করতে পারো, খাতা বের করে নোট করতে থাকো, তাহলে এই তথ্যগুলো তোমাদের একটা ভালো জায়গায় থেকে যাবে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি কার্বনের একটি পরমাণু দিয়ে, ঠিক আছে? কার্বনের একটি পরমাণু, একটি কার্বন পরমাণু, ওকে, ঠিক আছে? একটি কার্বন পরমাণু। তো পরমাণুর গঠন আমরা পড়েছি ক্লাস 9 এ পড়েছি, ডাল্টনের পরমাণুবাদের মডেল, তারপর রাদারফোর্ড মডেল, এরকম অনেক বেশি মডেল রয়েছে। তো কার্বনের একটি কার্বনের পরমাণু নিচ্ছি, সেই পরমাণুর গঠন কিরকম হয়? মাঝখানে নিউক্লিয়াস থাকে, চারপাশে অরবিট থাকে অনেক, এবং অরবিট থাকে, ঠিক আছে? তো কার্বন পরমাণুতে কটি কি থাকে? মোট প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। তাহলে কার্বন পরমাণুতে কটি প্রোটন থাকে আমরা জানি? কার্বন পরমাণুতে 6টি প্রোটন থাকে, 6টি নিউট্রন থাকে, আর 6টি ইলেকট্রন থাকে। তাহলে একটি কার্বন পরমাণুতে আমরা জানছি 6টি প্রোটন, 6টি নিউট্রন, 6টি ইলেকট্রন। কিভাবে থাকে? নিউক্লিয়াস, মাঝখানে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যে 6টি প্রোটন আর 6টি নিউট্রন থাকে। আর ইলেকট্রনগুলো কি কোথায় থাকে? নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন তাদের কক্ষপথে, অর্থাৎ অরবিটে থাকে। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, একটি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, তাহলে আর 4টি ইলেকট্রন পড়ে থাকলো, সেটি বাইরের কক্ষে থাকে 1 2 3 4, এরকম করে সজ্জিত থাকে। তাহলে আমরা যদি বলি একটি কার্বন পরমাণুর ভর কত, একটি কার্বন পরমাণু যদি আমরা ভর নির্ণয় করতে চাই, তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে হ্যাঁ, একটি কার্বন পরমাণুর মধ্যে এই 3টে জিনিস থাকে। তাহলে কার্বন পরমাণুর ভর মানে কি? 6টি প্রোটনের ভর যোগ করো, 6টি নিউট্রনের ভর যোগ করো, এবং 6টি ইলেকট্রনের ভর যোগ করো, তাহলে আমরা একটি কার্বন পরমাণুর ভর পেয়ে যাব এই 3টে ভর যোগ করলেই। কিন্তু আমি বলছি না, আমরা যখন কার্বন পরমাণুর ভর বের করব, তখন শুধুমাত্র আমরা কটি প্রোটন রয়েছে সেই প্রোটনের ভর যোগ করব, কটি নিউট্রন রয়েছে সেই নিউট্রনের ভর যোগ করব। কিন্তু 6টি ইলেকট্রন যে রয়েছে, ইলেকট্রনের ভরটা আমরা সাধারণত ধরি না। তো কেন ধরি না? আসলে এই যে প্রোটন এবং নিউট্রন রয়েছে, এদের ভর প্রায় সিমিলার হয়, একদম কাছাকাছি হয়, কিন্তু তাদের সাপেক্ষে ইলেকট্রনের ভর খুবই খুবই নগণ্য। অর্থাৎ ইলেকট্রনের ভর এতটাই নগণ্য, এতটাই ছোট, যে সেক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভরটাকে বাদ দিয়ে দিই, কারণ সেটি যোগ করলেও খুবই সামান্য পরিমাণে বাড়ে। তো সেটা আমরা ক্যালকুলেশনে না নিলেও পারবো, না নিলেও চলবে, সেজন্য ইলেকট্রনের ভরকে ধরা হয় না এতটাই ছোট জন্য। সো তাহলে একটি পরমাণুর ভর আমরা বের করি, তার আগে একটি আমরা লিখে নিই যে আমরা কি বললাম, 6টি প্রোটনের ভর যোগ করব, 6টি নিউট্রনের ভর যোগ করব, আর 6টি ইলেকট্রন ভর সেটি খুবই অল্প হওয়ার জন্য সেটাকে আমরা বাদ দেবো। তাহলে প্রোটনের ভর কত হয়? প্রোটনের ভর হয় 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম, -24 গ্রাম। এটি হচ্ছে একটি প্রোটনের ভর। নিউট্রনের ভর কত? আমি আগে বললাম প্রোটন আর নিউট্রনের ভর সমান হয়। প্রোটনের ভর 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর নিউট্রনের ভরও একই, এত গ্রাম। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে, ইলেকট্রনের ভর তোমাদের 9.1 ইন্টু 10⁻⁻27 গ্রাম। তাহলে এবার এখানে একটি জিনিস দেখো, প্রোটনের ভর কত? 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তার সাপেক্ষে ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর 9.1, 1.67 থেকে 9.1 বেশি হতে পারে, কিন্তু 9.1 ইন্টু 10⁻⁻27, 10⁻⁻27 মানে -27 আর 10⁻⁻24, এটার সাপেক্ষে ইলেকট্রনের ভর অনেক ছোট, -27 10⁻। তাহলে ভাবতে পারো সেটা কতটা ছোট, অর্থাৎ -10⁻7 10⁻27 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একটা খুবই ছোট সংখ্যা আমরা পাচ্ছি। সেই জন্য প্রোটনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর অনেক ছোট হওয়ায় ইলেকট্রনের ভরটা আমরা নগণ্য করি। তাহলে প্রোটনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর কতটা ছোট সেটা আমি জানিয়ে দিচ্ছি, তোমরা লিখে রাখো। মাস অফ প্রোটন, মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর কতটা ছোট? মাস অফ ইলেকট্রন ইকুয়ালস 1/8137, 8137।
সরি 8137 নয় 1837। সো ইলেকট্রনের মাস 1837 অফ 1/37 অফ মাস অফ প্রোটন, অর্থাৎ একটি ইলেকট্রনের ভর প্রোটনের ভরের তুলনায় এত গুণ হয়। অর্থাৎ প্রোটনের যা ভর রয়েছে একটি, সেই প্রোটনের ভরকে আমরা যদি 1837 দিয়ে ভাগ করে দিই, প্রোটনের ভর তো এমনিতেই অনেক ক্ষুদ্র সংখ্যা, সেটাকে আমরা অনেক বড় সংখ্যাতে ভাগ দিচ্ছি 1837, তাহলে সেটি আরো ছোট হয়ে যাবে, যার জন্য ইলেকট্রনের ভর প্রোটনের ভরের তুলনায় অনেক কম হয়। সেই জন্য আমরা যখন কোনো একটি পরমাণুর ভরের কথা উল্লেখ করব, তখন আমরা এই ইলেকট্রনের ভরকে বাদ দিই। তাহলে বুঝতে পারছো, যখন আমরা পরমাণুর ভরের কথা উল্লেখ করব, তখন আমরা শুধুমাত্র প্রোটনের ভর যোগ করব এবং নিউট্রনের ভর যোগ করব। ইলেকট্রনের ভরকে আমরা যোগ করি না, কারণ ইলেকট্রনের ভর প্রোটনের ভরের তুলনায় অনেক ছোট হয়। সে অনেক কত ছোট, 1/1837, এতটা পরিমাণ ছোট হয়, যার জন্য আমরা সেটাকে ধরি না, বাদ দিয়ে দিই। তো এইসব তোমরা লিখে নাও, মিশিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমরা প্রোটনের ভর জানলাম, নিউট্রনের ভর জানলাম, ইলেকট্রনের ভর জানলাম। তাহলে এবার একটি পরমাণুর ভর কত, যেটা আমরা বের করছিলাম। একটি কার্বন পরমাণুর মধ্যে কি কি থাকে, 6টি প্রোটন, 6টি নিউট্রন, 6টি ইলেকট্রন। ইলেকট্রনের ভর আমরা যোগ করি না, খুবই ছোট। তাহলে একটি কার্বন পরমাণুর ভর, আমরা যদি বলি একটি কার্বন পরমাণুর ভর কত, বের করে দাও। তাহলে মাস অর্থাৎ ভর, ভর অর্থাৎ মাস, একে আমরা স্মল m দ্বারা প্রকাশ করি, সেটা সকলেই আমরা জানি। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত, 6 গুণ প্রোটনের ভর, মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন অর্থাৎ 6 গুণ প্রোটনের ভর যোগ 6 গুণ নিউট্রনের ভর, 6 গুণ নিউট্রনের ভর, মাস অফ নিউট্রন। এবার মাস অফ প্রোটন এবং মাস অফ নিউট্রন সমান আমরা সকলেই জানি কত, 1.67 × 10⁻24 গ্রাম। তাহলে এখান থেকে আমরা 6 কমন নিয়ে নিতে পারি, 6 কমন নিয়ে নিচ্ছি। কি পড়ে থাকছে, মাস অফ প্রোটন, লিখেই দিই, মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন। ওকে, মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন। এবার মাস অফ প্রোটন অর্থাৎ প্রোটনের ভর এবং নিউট্রনের ভর এই দুটো তো সমান, সেটি কত, 1.67 × 10⁻24 গ্রাম। তাহলে 1.67 × 10⁻24 গ্রাম প্লাস 1.67 × 10⁻24 গ্রাম, দুটি ভরই সমান, অর্থাৎ দুটি একই রয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6 গুণ 2 ইন্টু মাস অফ প্রোটন বা নিউট্রন। 6 গুণ 2, 6 তো গুণ ছিলই। এবার এখানে প্রোটনের ভর রয়েছে, নিউট্রনের ভর রয়েছে। এবার প্রোটনের ভর আর নিউট্রনের ভর সমান আমরা জানি, তাহলে দ্বিগুণ 2 গুণ মাস অফ প্রোটনের ভর বা মাস অফ নিউট্রনের ভর আমরা লিখে দিতে পারি। তাহলে সেটা কত হচ্ছে, 6 দুগুণ 12, আমরা লিখে দিচ্ছি 12 ইন্টু প্রোটনের ভর, প্রোটনের ভর কত, এই দুইটা কেন নিলাম বুঝতে পারলে তো, এখানে যেহেতু দুটো রয়েছে একই সংখ্যা, দুটো একই সংখ্যা রয়েছে, সেই জন্য 2 নিয়ে নিলাম। তাহলে প্রোটনের ভর লিখে দিচ্ছি 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে, কত, 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। এবার আরেকটি তথ্য যেটা তোমাদের দেওয়া হয়নি, বাদ চলে গিয়েছে, আমরা যেটা লিখেছিলাম প্রোটনের ভর আর নিউট্রনের ভর কত লিখেছিলাম, আমরা প্রোটনের ভর এবং নিউট্রনের ভর লিখেছিলাম 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। এই যে সংখ্যাটি রয়েছে, শুধুমাত্র এই সংখ্যাটা অর্থাৎ প্রোটনের ভর বা নিউট্রনের ভর, এই সংখ্যাটি আর একটা নাম রয়েছে। যেমন 1 মোল মানে আমরা বললাম 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23। ঠিক তেমনি এই যে এই সংখ্যাটি রয়েছে, এই গ্রাম যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটির একটি নাম রয়েছে, এই সংখ্যাটিকে বলা হয় AMU। AMU, তাহলে আমরা এটার বদলে AMU লিখতে পারি। ব্যাপারটা হয়তো তোমাদের মাথার উপরে আছে, কিন্তু একটু পরে আরো ভালো করে বুঝতে পারবে। এখন ভালো করে একটু শোনো। তাহলে 6 গুণ 12, 12 গুণ এত, অর্থাৎ প্রোটনের ভর বা নিউট্রনের ভর। আর প্রোটনের ভর বা নিউট্রনের ভরকে আমরা জানি, সেই সংখ্যাটিকে বলা হয় AMU। তাহলে আমরা এটার সমান সমান পাশে কি লিখতে পারি, 12, এটা মানে তো AMU বলে দিলাম, এত গ্রাম মানে AMU, তাহলে 12 AMU। আমরা সমান সমান কি লিখতে পারি, 12 AMU। ওকে, তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত আমরা পেলাম, 12 AMU। একটি কার্বন পরমাণুর ভর 12 AMU। ঠিক আছে, এই AMU বিষয়টাকে তোমাদের ভালো করে বোঝাচ্ছি, এই সব কিছু মুছে দিচ্ছি। AMU
মানে কত? আমি তো বললাম এএমইউ মানে 1 এএমইউ মানে, আচ্ছা 1 এএমইউ না গিয়ে এএমইউ কোন সংখ্যাকে বলা হয়? যেটি হচ্ছে প্রোটনের ভর বা নিউট্রনের ভর, অর্থাৎ 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম যেটি ছিল সেটিকে বলা হচ্ছে এএমইউ। তাহলে একটি কার্বন পরমাণুর ভর আমরা কত পেলাম? 12 এএমইউ, 12 এএমইউ। তাহলে এখান থেকে আমরা যদি বলি 12 এএমইউ সমান সমান একটি কার্বন পরমাণু ভর, তাহলে 1 এএমইউ সমান সমান কত? 12 জায়গায় যদি 1 আনতে হয় তাহলে কি করতে হবে? 12টা দিয়ে ভাগ করে দিতে হবে এইদিকে, অর্থাৎ কার্বন পরমাণুর ভরকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, কার্বন পরমাণুর ভর কত? 12 এএমইউ। এবার এটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 1 এএমইউ, তাই তো? তাহলে 1 এএমইউ এর সংজ্ঞা কি হবে? যদি বলে 1 এএমইউ সমান সমান কত? 1 এএমইউ মানে কত? 1 এএমইউ মানে একটি কার্বন পরমাণুর ভর, আর একটি কার্বন পরমাণুর ভরকে কি বলা হয়? পারমাণবিক ভর। পারমাণবিক ভর মানে একটি পরমাণুর ভর। তাহলে একটি কার্বন পরমাণুর ভর অর্থাৎ কার্বনের পারমাণবিক ভর, যেটা আমরা পেয়েছি যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 এএমইউ, অর্থাৎ একটি কার্বন পরমাণু ভর। তাহলে 1 এএমইউ সমান সমান কি লিখতে পারি? 12 এএমইউ মানে কার্বনের পারমাণবিক ভর। তাহলে 1 এএমইউ সমান সমান কত? 12 কে আমরা যদি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে 1 হয়ে যাবে। তাহলে 1 এএমইউ সমান সমান বলতে পারি কার্বনের পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর। তাহলে কার্বনের পারমাণবিক ভর যেটা আমরা পেয়েছি 12 এমইউ, সেটাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 12 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো? তাহলে আমরা 1 পেয়ে যাচ্ছি, তাহলে সেটা ভাগ 12। অর্থাৎ কার্বনের একটি পরমাণুর ভরকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 এএমইউ। তাহলে 1 এএমইউ কনসেপ্টটি ক্লিয়ার হলো। অত কিছু মাথায় রাখতে হবে না। এএমইউ মানে শুধু জেনে রাখো এএমইউ মানে যেটা প্রোটনের ভর বা নিউট্রনের ভর রয়েছে সেই ভরটি হচ্ছে 1 এএমইউ। এটা মনে মাথায় রাখো, তাহলে হবে। এত কিছু মনে রাখতে হবে না, এটা আমি জাস্ট তোমাদের বললাম বোঝানোর জন্য। ওকে, ঠিক আছে। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত পেলাম? 12 এএমইউ। হ্যাঁ, 12 এএমইউ। একটি কার্বন পরমাণুর ভর 12 এএমইউ। এএমইউ এর ফুল ফর্ম কি? অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটম মানে পরমাণু, অ্যাটমিক মানে পারমাণবিক। সো অ্যাটমিক মাস ইউনিট। তাহলে একটি কার্বন পরমাণুর ভর 12, যেটাকে কোন এককে প্রকাশ করা হয়? এএমইউ। এএমইউ দ্বারা প্রকাশ করা হয় 1 অ্যাটমিক মাস ইউনিট। ওকে, তাহলে দেখো একটি কার্বন পরমাণুর ভর তো আমরা পেয়ে যাচ্ছি 12 এএমইউ। ঠিক আছে, তাহলে এটি পেলাম। এবার যদি বলি, তার আগে আরেকটি জিনিস জানিয়ে রাখি, তোমরা জানোই একটি পরমাণুর ভরকে কি বলা হয়? পারমাণবিক ভর। ঠিক তেমনি একটি অণুর ভরকে কি বলা হয়? আণবিক ভর। এটা জেনে রাখবে যে একটি অণুর ভর আণবিক ভর আর একটি পরমাণুর ভর অর্থাৎ পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত পেলাম? 12 এএমইউ। তাহলে বলো তো, আমরা পড়ছিলাম কি? মোল নিয়ে পড়ছিলাম। তাহলে 1 মোল কার্বন পরমাণুর ভর কত হবে? 1 মোল কার্বন পরমাণুর 1 মোল কার্বন পরমাণুর ভর, 1 মোল কার্বন পরমাণুর ভর। তাহলে 1 মোল কার্বন পরমাণুর ভর কত? একটি কার্বন পরমাণুর ভর তো আমরা জানি। তাহলে যদি বলি 1 মোল কার্বন পরমাণুর ভর কত, তো 1 মোল মানে কত? 1 মোল একটি সংখ্যা, সে 1 মোল মানে কত? 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি। তাহলে 1 মোল কার্বন পরমাণুর ভর অর্থাৎ এতটি কার্বন পরমাণুর ভর। তাহলে আমরা একটি কার্বন পরমাণুর ভর জানি, তাহলে এতটি কার্বন পরমাণুর ভর কত? এত ইনটু 12 এএমইউ, 12 এএমইউ, অর্থাৎ একটি কার্বন পরমাণুর ভর এত সঙ্গে গুণ করে দিচ্ছি। এবার এএমইউ মানে কত? আমরা এএমইউ মানে সংখ্যা হয় একটি জানি। এএমইউ মানে কত গ্রাম? এএমইউ মানে আমরা জানি 1.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। এটি হচ্ছে 1 এএমইউ। তাহলে 1 মোল মানে এত সংখ্যা, 1 মোল কার্বন পরমাণুর ভর কত? এতটি কার্বন পরমাণুর ভর কত? অর্থাৎ এত গুণ একটি কার্বন পরমাণুর ভর। একটি কার্বন পরমাণুর ভর কত? 12 এএমইউ। আমরা বের করে এসেছি 12 এএমইউ মানে 12 ইনটু 1 এএমইউ মানে এত। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যে 1.67 রয়েছে এবং এখানে 6.022 যেটা রয়েছে, এই দুটো সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা
অ্যাপ্রক্স তোমরা একদম 10ই পাবো, 10-এর খুব কাছাকাছি পাবো, 10 পাবো, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো গুণ করলে 10 পাচ্ছি, 10 গুণ 10^23, তাহলে 10 গুণ হলে কি হয়ে যাবে 10^24 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা 10^24 হয়ে যাচ্ছে, আবার এটা এখানে এদিকে কত আছে 10^-24, তাহলে 10^24 10^-24 এই দুটো তখন কেটে যাবে। তাহলে এই তিনটে জিনিসকে আমরা কেটে দিতে পারি। কি করে কাটছি বুঝতে পারলে তো? এই দুটো গুণ করলে 10, আর 10-এর সঙ্গে 10-এর সঙ্গে 10^23 গুণ করলে 10^24, আর 10^24 10^24 এই দুটো কেটে আছে, তাহলে কি পড়ে থাকলো 12 গ্রাম। তাহলে আমরা শেষে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 12 গ্রাম। এবার ইন্টারেস্টিংলি খুব ভালো একটি জিনিস যেটি লক্ষ্য করো, আমরা একটি কার্বন পরমাণুর ভর পাচ্ছিলাম 1 AMU, সরি একটি কার্বন পরমাণুর ভর পাচ্ছিলাম 12 AMU, অর্থাৎ 12 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে একটি কার্বন পরমাণুর ভর 12 AMU, আর 1 মোল কার্বন পরমাণুর ভর পেয়ে যাচ্ছি 12 গ্রাম। তাহলে পরীক্ষায় যদি, এবার খুব ভালো করে শোনো, পরীক্ষায় যদি বলে একটি নাইট্রোজেন পরমাণুর ভর বলে দিল, অর্থাৎ একটি নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক ভর, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমাদের 14 AMU হয়। তাহলে বলে দিল যে নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর বলে দিল, তাহলে 1 মোল নাইট্রোজেন পরমাণুর ভর কত? শর্ট কোশ্চেন আসলো এরকম যে 1 মোল নাইট্রোজেন পরমাণুর ভর। তো 1 মোল নাইট্রোজেন পরমাণুর ভর করলে কিচ্ছু করতে হবে না, কি করব, যখনই 1 মোল কোনো পরমাণুর ভর চাইবে, সেই পরমাণুর আমরা তো একটি পরমাণুর ভর জানি, সেই একটি পরমাণুর ভর কত হয় AMU, সেই AMU আমরা সরিয়ে দিয়ে গ্রাম বসিয়ে দেবো। ব্যাপারটি ঠিক কিরকম, যেমন আমরা বলছি 1 মোল কার্বন পরমাণুর ভর, তাহলে আমরা কি জানি 1 মোল কার্বন পরমাণুর ভর যদি বের করতে বলে এত কিছু করতে হবে না, আমরা একটি কার্বন পরমাণুর ভর জানি, একটি কার্বন পরমাণুর ভর 12 AMU, এটি জানা থাকবে বা পরীক্ষা দেওয়া থাকবে, দেওয়া নাও থাকতে পারে, তোমাদের মনে থাকবে একটি কার্বন পরমাণুর ভর 12 AMU। তাহলে যদি বলে 1 মোল কার্বন পরমাণুর ভর কত, 1 মোল অর্থাৎ এতটি যদি বলে, তখন কি করতে হবে AMU মিশিয়ে দিয়ে গ্রাম বসিয়ে দাও, আর কিছু করতে হবে না। অর্থাৎ আমরা কোনো পরমাণুর, অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক ভর, সেটি কার্বন হোক অক্সিজেন হোক যাই হোক, তার যদি পারমাণবিক ভর বা আণবিক ভর জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা মোলার ভর নির্ণয় করতে পারছি। মোলার ভর কি? মোলার ভর হচ্ছে 1 মোলের ভর। তাহলে এখানে 1 মোল কার্বন পরমাণুর ভর পাচ্ছি 12 গ্রাম, অর্থাৎ কার্বনের মোলার ভর কত? কার্বন পরমাণুর মোলার ভর হচ্ছে 12 গ্রাম। ঠিক আছে, বেশ কিছু অনেক কিছু জানলাম, জিনিসগুলো হয়তো গুলিয়ে যেতে পারে। তো ভিডিওটা তোমরা যদি কোথাও একটু অসুবিধা হয়, ভিডিওটা আরেকবার দেখবে, খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে চলো আমরা আগে এগোচ্ছি। দেখো আমরা জানলাম মোলার ভর, জানলাম পারমাণবিক ভর, জানলাম একটি পরমাণুর ভর, আণবিক ভর জানলাম একটি অণুর ভর, তারপরে মোলার ভর যেটা জানলাম, মোলার ভর কি 1 মোল ভর, 1 মোলের ভরই হচ্ছে মোলার ভর। এবার 1 মোল কার্বন পরমাণুর ভর বলুক বা 1 মোল কোনো অণুর ভর বলুক, যেটারই ভর বলুক, আমরা খালি কি করব, তার যে পারমাণবিক ভর বা আণবিক ভর জানি, তার AMU সরিয়ে দিয়ে গ্রাম বসিয়ে দেবো, তাহলে আমরা মোলার ভর পেয়ে যাচ্ছি। তাহলে চলো এই ধরনের আরো বেশ কয়েকটি অঙ্ক করি, তাহলে আমাদের কনসেপ্টগুলি ক্লিয়ার হবে। যত অঙ্ক করবো তত কনসেপ্ট ক্লিয়ার হবে। এখন হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এত কিছু মাথা ঘামানোর দরকার নেই। তাহলে আমরা চলো অক্সিজেন, আমরা কার্বনের ব্যাপারটা বুঝলাম, একটু অক্সিজেনের ব্যাপারটা বুঝে নিই। অক্সিজেনের, আমরা যদি বলি অক্সিজেনের পারমাণবিক ভর কত, অক্সিজেনের পারমাণবিক ভর অর্থাৎ একটি অক্সিজেন পরমাণুর ভর, অক্সিজেন পরমাণুর ভর কত, অক্সিজেনে 6টা প্রোটন থাকে, সরি অক্সিজেনে 8টা প্রোটন থাকে, 8টা নিউট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। এবার পারমাণবিক ভর অর্থাৎ একটি পরমাণু ভর যখন আমরা বলবো, তখন ইলেকট্রনের ভর আমরা যোগ করি না, ইলেকট্রনের ভর অনেক ছোট হয়। তাহলে 8টি পরমাণু, 8টি প্রোটনের ভর, 8টি নিউট্রনের ভর, অর্থাৎ 16, 8 8 16, কারণ প্রোটন আর নিউট্রনের ভর তো সমান, তাহলে 16 গুণ প্রোটনের ভর বা নিউট্রনের ভর করে দাও, সেটি কত হয় 1.67 × 10⁻24 গ্রাম বা AMU। আমরা সরাসরি লিখে দিতে পারবো 16 AMU, অর্থাৎ সংখ্যাগুলি যোগ করো, আর প্রোটনের ভর নিউট্রনের ভর তো AMU আমরা জানি, তাহলে 8 8 16 AMU। তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর 16 AMU। তাহলে যদি বলি 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত, সোজা, তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু, 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত, কিছুই না, একটি পরমাণুর ভর তো আমরা জানি। তাহলে কি করব, 1 মোল চাইলে AMU উঠিয়ে দিয়ে গ্রাম বসিয়ে দেব, অর্থাৎ তাহলে 16 গ্রাম। ব্যাপারটি বুঝতে পারছো?
যে অক্সিজেনের আমরা পারমাণবিক ভর জানছি, পারমাণবিক ভর হচ্ছে 16 AMU। তাহলে মোলার ভর কত? মোলার ভর আমরা পেয়ে যাচ্ছি 16 গ্রাম। তাহলে পারমাণবিক ভর জানা থাকলে সেখান থেকে আমরা মোলার ভর খুব সহজেই বের করতে পারবো, যে কোনো পরমাণুর হোক। যদি বলে অক্সিজেন অণুর মোলার ভর কত, অক্সিজেন অণু, এটা আমরা কি বের করলাম? অক্সিজেন পরমাণুর মোলার ভর। তাহলে অক্সিজেন অণুর মোলার ভর যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? আগে অক্সিজেন অণুর পারমাণবিক ভর লাগবে। তাহলে চলো অক্সিজেন অণুর পারমাণবিক ভর, অক্সিজেন অণুর কথা যদি বলে, অণুতে কি জানি? অক্সিজেন অণু অর্থাৎ O2। এবার অক্সিজেনে অণুতে দুটি অক্সিজেন থাকে, O প্লাস O, দুটি অক্সিজেন। দুটি অক্সিজেন মানে একটি অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর কত? 16 AMU। তাহলে দুটির ভর কত হবে? 16 দুগুণ 32 AMU। তাহলে অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 16, মনে রাখবে। আর অক্সিজেন অণুর পারমাণবিক ভর হচ্ছে 32। কেন 32 পাচ্ছি? কারণ দুটো পরমাণু থাকে। তাহলে অক্সিজেন অণুর পারমাণবিক ভর 32, যেটি হয় AMU তে। তাহলে অক্সিজেন অণুর পারমাণবিক ভর আমরা জানি। এবার যদি পরীক্ষায় শর্ট কোশ্চেন চলে আসলো, একটা এমসিকিউ থাকলো, অক্সিজেন অণু এরকম দিয়ে দিন O2, অক্সিজেন অণুর মোলার ভর। এবার এমসিকিউ এ তোমাদের অপশন আছে অক্সিজেন অণুর মোলার ভর। তাহলে অক্সিজেন অণুর মোলার ভর কত হবে? খুব সোজা, অক্সিজেন অণুর মোলার ভর অর্থাৎ 1 মোলের ভর। তো আমি বলেছি যে মোলার ভর যখনই বলবে তোমরা পারমাণবিক ভরের পাশে গ্রাম লাগিয়ে দেবে। পারমাণবিক ভর কত বা আণবিক ভর কত? অণু বলেছে তাই আণবিক ভর। তাহলে আণবিক ভর কত অক্সিজেন অণুর? 32 AMU হয় আণবিক ভর, অ্যাটমিক মাস ইউনিট। আণবিক ভর বা পারমাণবিক ভর সেটি AMU এককে হয়, অর্থাৎ AMU তে হয়। তাহলে 32 আছে। এবার মোলার ভরে যখন যাব AMU সরিয়ে দাও, সরিয়ে দিয়ে গ্রাম বসিয়ে দাও। ওকে, হয়ে গেল, খুব সোজা। তাহলে ব্যাপারটি বোঝার চেষ্টা করো একটু হালকা ঠান্ডা মাথায়, যে কিছুই নয়, পারমাণবিক ভর বা আণবিক ভর আমাদের যদি জানা থাকে, যেটা খুব সহজেই আমরা বের করতে পারবো যে কটি প্রোটন কটি নিউট্রন থাকে, সেটি জানলে আমরা পারমাণবিক ভর বা আণবিক ভর বের করতে পারবো। আর এটা তোমাদের মুখস্থ থেকে যাবে তোমরা যদি করতে থাকো প্র্যাকটিস। তাহলে পারমাণবিক ভর আণবিক ভর থেকে আমরা খুব সহজে মোলার ভর বের করতে পারছি, অর্থাৎ 1 মোলের ভর কত বের করতে পারছি। তাহলে এখন বুঝতে পারছো যে আমি মোল শব্দটি কেন ব্যবহার করছি না। মোল অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা, সেই সংখ্যাটি কত? 6.022 × 10⁻23। এই সংখ্যাটিকে আমি 1 মোল কেন ধরলাম? কারণ এই সংখ্যাটি ধরার ফলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, এই সংখ্যাটি ধরার ফলে আমরা যখন ক্যালকুলেশন করছি, অর্থাৎ একটি পরমাণুর ভর জানি, সেখান থেকে যখন আমরা 1 মোল পরমাণু যখন ভর বের করতে যাচ্ছি, দেখছি যে আমাদের কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, খালি পারমাণবিক ভরে যে AMU হয়, AMU সরিয়ে আমরা গ্রাম বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে 1 মোল অর্থাৎ 6.022 × 10⁻23টি কোনো পরমাণুর ভর যদি বের করতে বলে, একটি পরমাণুর ভর জানা আছে, সে তার পাশে সংখ্যার পাশে গ্রাম বসিয়ে দাও, তাহলে আমরা সেখান থেকে মোলার ভর বের করতে পারবো চুটকিতে। তাহলে খুব সোজা হয়ে যাচ্ছে। এবার বেশ কয়েকটি, এটা তো আমরা কি বের করলাম, কার্বন পরমাণুর মোলার ভর বের করলাম, কার্বন পরমাণুর পারমাণবিক ভর জানলাম, অক্সিজেনের পারমাণবিক ভর আণবিক ভর জানলাম, অক্সিজেন পরমাণুর মোলার ভর বের করলাম, অক্সিজেন অণুর মোলার ভর বের করলাম। একটা জিনিস মনে রাখবে, মোলার ভর মানে কি 1 মোলের ভর, অর্থাৎ 1 মোল পরমাণু হতে পারে, 1 মোল অণু হতে পারে, যাই হোক মোলার ভর মানে 1 মোলের ভর। ঠিক আছে, তাহলে চলো আমরা আরো বেশ কয়েকটি পরমাণু অণুর এখন মোলার ভর বের করব। আচ্ছা, এবার এই প্রশ্নটি একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলছে যে নিচের অণু ও পরমাণুগুলির মোলার ভর নির্ণয় করো। অর্থাৎ এখানে বেশ কয়েকটি অণু পরমাণু দেওয়া রয়েছে, এদের মোলার ভর নির্ণয় করতে বলা রয়েছে এবং প্রদত্ত কয়েকটি জিনিস দেওয়া রয়েছে। তো তোমাদের পরীক্ষায় এখান থেকে MCQ জিজ্ঞেস করবে এবং যথাসম্ভব প্রদত্ত এটি দেওয়া থাকবে না, কিন্তু তোমরা হয়ে যাবে, মনে থেকে যাবে, তোমরা করতে থাকো। প্রদত্ত কি দেওয়া রয়েছে? প্রদত্ত পারমাণবিক ভর, অর্থাৎ একটি পরমাণুর ভর। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, ফসফরাসের পারমাণবিক ভর 31, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, সালফারের 32। তো এই পারমাণবিক ভরগুলো কিসে থাকে? এই পারমাণবিক ভরগুলো আমরা সকলেই জানি, এই পারমাণবিক ভরগুলো থাকে AMU তে। ওকে, AMU আমরা সকলে জানি এটা হচ্ছে AMU তে থাকে। আর পারমাণবিক ভর যদি জানা থাকে তাহলে তার পাশে যে AMU থাকে, সেই AMU এর জায়গায় আমরা যদি গ্রাম বসিয়ে দিই তাহলে সেটি হয়ে যায় মোলার ভর। তাহলে দেখো কি বলছে এখানে, এখানে বলছে যে নিচের অণু ও পরমাণুগুলির মোলার ভর নির্ণয় করো।
তাহলে আমরা পারমাণবিক ভর যদি জানা থাকে তাহলে মোলার ভর খুব সহজে বের করতে পারবো। তাহলে নাইট্রোজেন পরমাণুর মোলার ভর কত, অর্থাৎ 1 মোল নাইট্রোজেন পরমাণুর ভর কত? নাইট্রোজেন পরমাণুর আমরা জানি পারমাণবিক ভর যেটা রয়েছে সেটা 14 গ্রাম। তাহলে পারমাণবিক ভর 14 গ্রাম বলি কেন, 14 AMU। তাহলে পারমাণবিক ভর 14, পারমাণবিক 14, তাহলে মোলার ভর কত? 14 গ্রাম। তাহলে নাইট্রোজেন পরমাণুর একটি নাইট্রোজেন পরমাণুর যদি মোলার ভর 14 গ্রাম হয় তাহলে নাইট্রোজেন অণুর কত হবে? N2, দুটি নাইট্রোজেন হয়ে গেল 28 গ্রাম। ওকে। ফসফরাসের ক্ষেত্রে আমরা কি জানি? ফসফরাসের পারমাণবিক ভর কত? 31। পারমাণবিক ভর অর্থাৎ একটি পরমাণুর ভরের পাশে যদি আমরা গ্রাম লিখে দিই তাহলে সেটি হয়ে যায় মোলার ভর। অর্থাৎ ঠিক একইভাবে দেখো আমরা কি জানি একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? একটি হাইড্রোজেন পরমাণুর ভর 1 অর্থাৎ 1 AMU। এবং এখানে বলেছে হাইড্রোজেন অণু, তাহলে হাইড্রোজেন অণুর পরমাণুর ভর কত হবে? অর্থাৎ একটি হাইড্রোজেন অণুর ভর কত হবে? একটি হাইড্রোজেন অণুর ভর হবে 2 AMU। 2 AMU কেন? কারণ একটি হাইড্রোজেন পরমাণুর ভর আমরা জানি হচ্ছে 1, এখানে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে সেজন্য 2। তাহলে একটি হাইড্রোজেন অণুর মোলার ভর কত হবে? 2, পাশে গ্রাম লাগিয়ে দাও তাহলে 2 গ্রাম হয়ে গেল। ঠিক একইভাবে অক্সিজেন পরমাণুর মোলার ভর কত? অক্সিজেন পরমাণুর একটি অক্সিজেন পরমাণুর ভর কত আমরা জানি একটি অক্সিজেন পরমাণুর ভর 16, তাহলে 16 গ্রাম হবে মোলার ভর। অর্থাৎ 1 মোল অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে 1 মোল অক্সিজেন অণুর ভর কত? অক্সিজেন অণুর পারমাণবিক ভর আমরা জানি 16, তাহলে আণবিক ভর কত? আণবিক ভর 32, 16 দুগুণ 32, কারণ দুটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে অক্সিজেন অণুর মোলার ভর কত হবে? 32 গ্রাম। যে 32 AMU ছিল, 16 যে ছিল 16 AMU অক্সিজেনের, সেই 16 AMU যোগে আমরা গ্রাম লাগিয়ে দেবো তাহলে আমরা মোলার ভর পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে সালফারে কী হবে? সালফার আমরা জানি 32, সালফার 32 জানি, তাহলে সালফারের মোলার ভর গ্রাম 32 গ্রাম। তাহলে S8 অর্থাৎ সালফার 8টি সালফার পরমাণু আছে, তাহলে একটি সালফার পরমাণুর পারমাণবিক ভর আমরা জানি হচ্ছে 32, তাহলে 32 × 8 এত গ্রাম। তোমরা এটা করে নিতে পারবে খুব সহজেই। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো যে তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করবে, বলে দিবে যে হাইড্রোজেন MCQ থাকবে, এখান থেকে MCQ এভাবে বলবে যে বলল একটি অক্সিজেন অণুর মোলার ভর কিংবা 1 মোল অক্সিজেন পরমাণুর ভর বলে তোমাদের MCQ দেওয়া থাকবে। তাহলে 1 মোল অক্সিজেন পরমাণুর ভর আমরা অর্থাৎ অক্সিজেন পরমাণুর মোলার ভর সেটি আমরা তো জানি 16 গ্রাম। খুব সহজে এখানে তোমাদের পরীক্ষায় হয়তো তোমাদের পারমাণবিক ভর বলা থাকবে আবার না বলা থাকতে পারে, MCQ হলে যত সময় বলা থাকবে না। তো তোমরা এটা খুব ভালো করে একটু মনে রাখবে যে নাইট্রোজেনের পারমাণবিক ভর হয় 14, কারণ নাইট্রোজেনের 7টি প্রোটন 7টি নিউট্রন থাকে। এইভাবে ফসফরাসের 31, তারপরে হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, সালফার 32, সেগুলো মনে রাখবে, তাহলে তোমরা খুব সহজে MCQগুলো করতে পারবে। তাহলে আমরা কি শিখলাম আজকে? পারমাণবিক ভর অর্থাৎ একটি পরমাণুর ভর জানা থাকলে সেখান থেকে আমরা খুব সহজেই 1 মোল পরমাণুর ভর বের করে নিতে পারছি, বা একটি অণুর ভর জানা থাকলে সেই অণুর ভরের পাশে আমরা গ্রাম লাগিয়ে দিয়ে সেখানে আমরা 1 মোল অর্থাৎ মোলার ভরকে আমরা নির্ণয় করতে পারছি। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেখানে আমরা এই মোল কনসেপ্টের যে থিওরিগুলো আজকে পড়লাম সেগুলোর বেসিসে বেশ কিছু অঙ্ক করব, খুব মজার এবং খুবই সহজ অঙ্ক। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই।